হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। ঘটনার প্রথমেই তোমাদের একটা মূল্যবান তথ্য আমি আজকে দেব। তোমরা অনেকেই আজকে যেটা আমি বলবো তোমরা জানো না। হ্যাঁ, অনেকেই জানো না। আমি মনে করি আজকে যে কথাটা তোমাদের এখন বলবো, 100-এর মধ্যে 95% মানুষের কাছে এখনো অজ্ঞাত। আমরা যারা ওঝা বা তান্ত্রিক ক্রিয়া করতে চাই, ধরো আমার বাড়ি গঙ্গার এপারে, আমি সেই তান্ত্রিকের খোঁজ পেয়েছি গঙ্গার ওপারে, মানে আমাকে গঙ্গা পার হয়ে সেই তান্ত্রিকের কাছে যেতে হবে। আমি যত টাকা দিই আর যতই সে নামি দামি ওঝা তান্ত্রিক হোক না কেন, সে যদি কোনো কাজ করে দেয় সেই কাজ কিন্তু হবে না। আমি এই কথা কেন বললাম বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে, তোমরা যদি গঙ্গার ওপারে যদি কাজটা করে নিয়ে যাও, যখনই গঙ্গার ওপর থেকে তোমরা যাবে, সেটা ধরো নৌকা করে হোক, বোটে করে হোক, অথবা তোমরা যদি কোনো গাড়ি করে যাও, আমি তোমাদের বলে দিই, তাহলে কিন্তু গঙ্গার ওপর দিয়ে গেলেও সেই কাজ, সেই ক্রিয়াটা কাটে না। যদি তোমরা ভাবো যে তুমি গঙ্গার এপারে এসে কাজটা করিয়েছো নৌকা করে বা বোটে করে আবার ওপারে চলে যাবে, যদি তুমি যাও জলপথে, তবে কিন্তু তোমার কাজ হবে না। তুমি যত তাবড় তাবড় তান্ত্রিকের কাছে যাও না কেন, তুমি যত টাকা দিয়েই যত নামি দামি লোকের কাছ দিয়ে কাজ করাও না কেন, তোমার কাজ হবে না। যদি তুমি বাসে বা ট্রেনে করে গঙ্গা পার হও, তাহলে কিন্তু সেই কাজ হবে। হ্যাঁ, হয়তো শুনে অনেকের অবাক লাগবে কথাটা। এই কথাটা কিন্তু আমি একজন তান্ত্রিকের কাছ থেকে কথাটা শুনি। আমি তোমাদের সাথে যে কথা পরামর্শ দিই, আবার এরকমও অনেক তান্ত্রিক আছে, তারা কিন্তু আমার কাছ থেকেও তাদের কাজের পরামর্শ নেয়। আমি কিন্তু তোমাদের সোনা দিদি ভাই, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এবার আমি তোমাদের ঘটনায় আসবো। ঘটনায় আসার আগে বলবো সবাই একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে পাশে থাকতে পারো। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা বাড়ি কিনবে ভাবছো, অনেক বাড়িটা পুরনো বহুদিনের বাড়ি, সেই বাড়ি আমি বলবো কেনা থেকে একটু দূরে থাকো, কিনো না। দেখো, আমি তোমাদের ভালোর জন্য বলছি, কারণ এইটা আমার ইউটিউবে আসার পরে একটা গভীর এক্সপিরিয়েন্স আমি যেটা অর্জন করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি ঘটনা পেয়েছি দিদিভাই, পুরনো বাড়ি কেনার পরে সেই বাড়িতে বাস করতে পারিনি, কোনো মতে থাকতে পারিনি। আবার আর একটা কথা বলি, যারা ধরো বাড়ি কিনছো, সেটা পুরনো হোক, খুব পুরনো হোক, বা মাঝামাঝি বয়সের বাড়ি, অথবা নতুন খুব ঝাঁকচমক করা একটা বাড়ি, হঠাৎ সেই বাড়িতে কিছুদিন মানুষ থাকার পর সেই বাড়িটা বিক্রি করে দেবে। খুব কম দামে একটা সুন্দর বাড়ি, তার স্বপ্নের বাড়ি। সবাই না নিজের টাকাটা পুরো বাড়ির পেছনে তো লাগিয়ে দেয়, স্বপ্নের বাড়ি সবাই করে, কেউ কিন্তু খেলা করার জন্য কারোর বাড়িঘর করে না। সেটা যেরকমই হোক, বিক্রি করে দিচ্ছে। তুমি ভাবছো মার্কেট ভ্যালুর থেকে সেই বাড়িটা অনেক কম পয়সায় তোমাকে দিয়ে দিচ্ছে, তার পেছনে কিন্তু গভীর রহস্য আছে। কেউ কিন্তু ওই কম পয়সার প্রলোভনে পা দিয়ে পুরো নিজের লাইফ রিস্ক নিও না। টাকা তুমি সেই বাড়িটা আবার কাউকে বিক্রি করেও পেয়ে যাবে কম বেশি, কিন্তু সেই বাড়িতে যাওয়ার পর যদি তোমার জীবনটাই না থাকে, যদি তোমার পরিবারের কারোর একটা দুঃসাহসিক ঘটনা যদি ঘটে যায়, তাহলে পরে কি করবে? টাকা দিয়ে কি হবে তোমার, যদি বাড়ির খুব প্রিয় কাছের মানুষই না থাকে বেঁচে? আমি তোমাদের ঘটনা বলবো, ঘটনার আগেই কথাগুলো বলছি। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে বাড়ি কেনার আগে বা কোনো ফ্ল্যাট তোমরা ধরো নিচ্ছ, নেবার আগে জেনে নেবে সেই বাড়িতে কেউ বয়স্ক বা এরকম কেউ আগে ওই বাড়িতে মারা গেছে কিনা জেনে নিয়ে কিনবে। হ্যাঁ, এবার ঘটনায় আসি। শান্তি চ্যাটার্জি ঘটনাটা পাঠান। শান্তি চ্যাটার্জি কিন্তু কোনো আমাদের দিদিভাই না, উনি হচ্ছে দাদাভাই। ওনার নাম হচ্ছে শান্তি। শান্তি দাদাভাই বলেন যে, ম্যাডাম, আমি একটা বাড়ি কিনি। আমি পান্ডুয়াতে একটি বাড়ি কিনেছিলাম। বাড়িটা বেশ পুরনো, বেশ পুরনো। 13 লাখ টাকায় আমি বাড়িটা কিনি, 13 লাখ টাকায়। বাড়িটার মূল্য এখন যা ওখানে ভ্যালু আছে সেই হিসাবে বাড়িটা
কারণ একদম রোডের সাইডে বিশাল বড় জায়গা জুড়ে একটা বাড়ি, দোতলা। বাড়িটা বেশ পুরনো। যদি কোনো প্রমোটারকেও স্থানীয় দিয়ে দিত, বেশ টাকা পেত। তারপরে একটা তার থাকার জন্য ওখানে আবাসনও পেত। কিন্তু উনি সেই বাড়িটা বিক্রি করে দেন। আর আমাদের এই শান্তি চ্যাটার্জি, যিনি দাদাভাই ঘটনাটা শেয়ার করেন, উনি বলেন, ম্যাডাম আমার বাড়ি পান্ডুয়াতে। আমি যেই পান্ডুয়াতে জায়গাটার কথা বলছি, সেই জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আমি দীর্ঘদিন ধরে সবাইকে বলতাম যে আমাকে একটা বাড়ি দেখে দিবি ভাই, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তারা আমাকে বলতো যে তোর বাজেটটা অনেক কম। আসলে দাদাভাইয়ের বাজেট ছিল ওই 14-15-র মধ্যে। দাদাভাই বলছে এত টাকা কোথায় পাবো। অ্যাকচুয়ালি দাদাভাই নিজে বাড়ি আছে পান্ডুয়াতে, নিজের বাড়ি। এই বাড়িটা উনি কিনছিলেন সেটা হচ্ছে ওনার মেয়ে জামাইয়ের জন্য। আসলে ওনার মানে মেয়ে জামাই আসলে যেখানে থাকেন, বাবা মা মারা যাওয়ার পর সেই বাড়িটা মানে সেই জামাইয়ের যে জেঠু ছিল, মানে তার বাবার যে বড় দাদা, উনি পুরো জালিয়াতি করে নিয়ে নেয়। সে পারিবারিক একটা বিশাল গন্ডগোল ব্যাপার। তো জামাই আর মেয়ে বাইরে একটা জায়গায় ভাড়া থাকে। এবার যত হোক, আমাদের শান্তিবাবু বলছেন আমার একটা মাত্র মেয়ে, আমি বিয়ে দিই ধুমধাম করে। তো সেখানে গিয়ে আমার মেয়ে জামাই বাইরে রয়েছে। আর এইটা হয় ঠিক মানে যখন বিয়ে দেন মেয়েকে, তখন শ্বশুর শাশুড়ি কেউ ছিলেন না, ঠিক আছে, ছেলেটি একা ছিল, বাড়িতেই ছিল। তখন কোনো ঝামেলা অশান্তি হয়নি। যেই নতুন বউ বাড়িতে ঢুকলো, তারপরেই তার জ্যাঠা, ছেলেটির জ্যাঠা বলল যে এই জমি আমার, এই বাড়ি আমার। কারণ জালিয়াতি করে অনেক আগেই জায়গা জমি দলিল সব করে নিয়েছে। এবার দেখো, দলিল যার নামে, সেখানে গিয়ে আর কিছু করার নেই, কেস খামারি করে কি করবে। আর ছেলেটি হচ্ছে খুব সরল, মানে আমাদের শান্তিবাবুর যিনি জামাই, বাইরে ভাড়া রয়েছেন। তো আমাদের শান্তি দাদাভাই বলেন যে আমার একটিমাত্র মেয়ে, এত টাকা আমি ধুমধাম করে লোকজন খাইয়ে পাড়ার বিয়ে দিলাম, লোকে আমার মুখে থুতু দিচ্ছে যে একটা মেয়েকে বিয়ে দিয়েছো, সেই মেয়ে এখন শ্বশুর বাড়িতে না ভাড়া বাড়িতে রয়েছে। একটা কোথাও গিয়ে নিজের লাগে কথাটা। তখন একটা ফ্ল্যাট, উনি ফ্ল্যাট হোক বাড়ি হোক খুঁজতে থাকে। এবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে বলে, সবাই বলছে না রে, এত কম বাজেটে কোথায় পাবো, 14-15 লাখ টাকায় বাড়ি পাওয়া যায় নাকি। তো খুঁজতে 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 হঠাৎ একদিন ওনার সাথে এক অজ্ঞাত পরিচয় একজনের, মানে খুব ক্লোজ, মানে একটা ঘন্টার মধ্যে খুব ক্লোজ ওনার সাথে একটা সম্পর্ক হয়। আমাদের শান্তিবাবু বলেন, একটা কথা আছে না, মিষ্টি মুখের কথা আর বুকের মধ্যে পুরো বিষ ভরা, ঠিক মানুষটা ওরকম আমি চিনতে পারিনি। শান্তি দাদাভাই বলেন, যদি সেই লোকটাকে আপনার কাছে ফটো পাঠাতাম, আপনার সাথে যদি পরিচয়টা আমার আগে হতো, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে এই বাড়িঘর নিয়ে, তাহলে হয়তো আমি লোকটাকে বুঝতে পারতাম। আর আমি ওনার জালে, ওনার কথার টোপে আমি পড়তাম না। উনি যে ট্যাপটা দিয়েছে না, কথার যে একটা টোপ, কথার টোপে আমি পড়তাম না। বলছেন, ম্যাডাম আমাকে উনি এত ভালোভাবে মিশে কথা বললেন যে আমি আমার মেয়ে জামাইয়ের গল্প ওনাকে করছিলাম। আসলে আমারও মন উদ্ধার, মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তিত থাকি, ওর মা অসুস্থ হয়ে গেছে। তারপর ওই সুবিধা নিয়ে লোকটা আমাকে বলল যে আপনি বাড়ি খুঁজছেন, আমাদের ওখানে একটা বাড়ি আছে, বাড়িটা যদি আপনি নেন, অনেক পার্টি আসছে জানেন তো, যে কোনো সময় বাড়িটা কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনি যদি নিতে ইচ্ছা থাকে তাহলে পরে আপনি আমার সাথে কালকেই একটা নাম্বার দেয়, বললে এই নাম্বারে আপনি আমাকে যোগাযোগ করে বাড়িটা তাড়াতাড়ি নিয়ে নেন, নাহলে কিন্তু বাড়িটা পাবেন না। আমাদের শান্তি দাদা ভাই সাদা মনে কাদা নেই, উনি কিন্তু চলে যায় সেই নাম্বারে পরের দিন ওনার সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করতে যাওয়া মাত্রই উনি ওনার বাইকে বসিয়ে নিয়ে আমাদের শান্তি দাদা ভাইকে সাথে সাথে সেই জমিতে নিয়ে যায়, মানে সেই বাড়ি। দাদাভাই দেখেই প্রথমে বলে, বাবা এ তো দেখেই মনে হচ্ছে ভুতুরে বাড়ি। প্রথম কিন্তু দাদাভাই বলেন আমাকে, দাদাভাই এগুলো বলেন যে ম্যাডাম আমি কিন্তু বলি যে দেখেই তো মনে হচ্ছে এটা ভুতুরে বাড়ি। কিন্তু আমাকে ওই যিনি নাম্বার দিয়েছিলেন উনি আমাকে বললেন, আরে মশাই না, ভুতুরে বাড়ি, বাড়ি কেনার জন্য জানেন কত লোক প্রমোটার ঘোরাঘুরি করছে। আসলে যার বাড়ি
সে কোনো সৎ ভালো মানুষকে বাড়িটা দেবে, টাকা কোনো ম্যাটার করে না, ওনার প্রচুর আছে। এই কথা যখন শান্তি দাদাভাইকে বলে, দাদাভাই একটু নরম হয়ে যায়, কারণ দাদাভাই যেহেতু বাজেট কম, এত বড় জায়গার মধ্যে রোড সাইডে দোতলা বাড়ি, পুরনো হোক না, দাদাভাই তখন একটু দমে যায়। দাদাভাই বলেন, আমি না তখন আর ভূত প্রেত এইসব না ভেবে মেয়েটাকে একটা আশ্রয় করে দেবো বলে আমি ওনাকে বললাম যে মালিকের সাথে কথা বলান, আমি এই বাড়িটা নেব। তখন উনি আমাকে বললেন, যিনি নাম্বার দিয়েছিলেন, দেখেন আপনি নেবেন তো, কনফার্ম করছেন তো, বলেন, তাহলে কিন্তু আমি এই মাসের মধ্যেই বাড়ি আপনার হাতে করে দেবো, মানে রেজিস্ট্রি করে দেবে। আমি বললাম হ্যাঁ, এই বাড়ি আমি নেব। আমাদের শান্তি দাদা ভাই বলেন, আমি এত তাড়াহুড়ো করি, আমি না আমার মিসেসকে দেখিয়েছি, না আমার মেয়ে জামাইকে দেখিয়েছি। অ্যাকচুয়ালি আমি ওদের একটা সারপ্রাইজ দেবো বলে আমি আর কাউকে বলিনি। আমি পুরো পেনশনের একটা টাকা আমার আলাদা করে রাখা ছিল, 1/2 টাকা। উনি টাকাটা নিয়ে এসে মানে একদম সব কাজ কমপ্লিট করে ফেলে, হাতে পুরো বাড়ির দলিল ওনার কাছে। আমাদের শান্তি দাদা ভাই বলেন, আমি যখন মালিকের সাথে কথা বললাম, মালিক কাছে আসতে চাইছেন না, মালিক মুখই দেখাতে চাইছেন না। ওই যে আমাকে নিয়ে গেছে ওর মারফতে আমার সাথে কথা বলছে, ফোনে কথা বলছে, ওনার বাড়িতেই, সামনে আসছে না। আমাকে যিনি নিয়ে গেছেন উনি বললেন, আসলে কি বলেন তো শান্তিবাবু, ওনার শরীরটা খারাপ তো, আসলে বাড়িটা ওনাদের খুব মায়া ঝরানো তো, কাছে আসলে তো কান্নাকাটি করবে, ওই জন্য উনি কাছে আসছেন না। এবার আমাদের শান্তি দাদা ভাই বলেন, ম্যাডাম আমার শুধু তখন একটাই মোটিভ, আমি বাড়িটা নেবো, আমার মেয়ে জামাইকে একটা আশ্রয়ের জায়গা দেবো। কত লোকের বাড়িতে ভাড়া থাকবে, আমার মাথায় কিছুই ঢুকিনি, কিছুই আসেনি। তো বলছে, আমি মালিককেও পর্যন্ত দেখিনি, বাড়িটা আমার বাজেট ছিল 15 লাখ টাকা, বাড়িটার দাম পড়লো 13 লাখ, 2 লাখ আরও বেঁচে গেল, আমি খুব খুশি। আমাদের শান্তি দাদা ভাই বলেন, আমি মন থেকে বলছি আমি খুব খুশি, যাক আমি বাজেটের মধ্যে আমি বাড়িটা পেয়েছি। এই 2 লাখ টাকা যেটা আমার থাকবে ওটা আমার মেয়ে জামাইকে দেব। ঘরটা অনেক পুরনো তো, কোথাও দেয়াল টেয়াল ফেটে ফুটে গেছে, গাছপালা মানে একদম যাচ্ছে তাই অবস্থা, মেজের অবস্থাও ঠিক না। তো 2 লাখ টাকা দিয়ে বলবো, মা তোমার মতো তুমি ঘরটা গুছিয়ে নাও। কারণ মেয়ের জন্য 15 লাখ টাকা যখন আমি একটা ধরে রেখেছি কোটা, তো 13 লাখ টাকায় যখন বাড়িটা হয়ে যায়, তো সেরকমভাবেই বলেন আমি মেয়েকে আর জামাইকে একদিন বলিনি, বাড়িতে নেমন্তন্ন করি। মেয়ে জামাই আসে, তখন কিন্তু ওদের কোনো সন্তান নেই। আসে, আসার পর আমি মেয়েকে জামাইকে বললাম যে আমি তোমাদের কিছু দেব, নেবে? তখন জামাই খুব ভালো সাদাসিধা ছেলে, জামাইবাবু মানে জামাই বলল যে বাবা এত তো করছেন, এত সুন্দর একটা মেয়ে দিয়েছেন লক্ষ্মী প্রতিমার মতো, ও আমার জীবনে খুব লক্ষ্মী, আর কিছু চাই না বাবা, আর কি দেবেন, এত বড় আপনার সম্পত্তিটাই তো দিয়ে দিয়েছেন। তখন আমি জামাইকে বললাম, না সম্পত্তি তো দিয়েছি, কিন্তু সেই সম্পত্তিটাকে আঁকলে একটা সুন্দর জায়গায় রাখার মতো জায়গা সেটা তোমার কাছে নেই, এবার আমি সেই জায়গাটা দেব। লক্ষ্মীকে দিয়েছি, লক্ষ্মীকে সুন্দর করে সিংহাসনে রাখার একটা জায়গা তোমায় দেবো। তখন জামাই ব্যাপারটা বুঝতে পারিনি, ভাবলো তো গাড়ি ঠাড়ি কিছু, হয়তো মেয়ে স্কুটি করছিল, হয়তো ভাবছে তাই। তো তখন আমার মেয়ে বলল, বাবা তুমি আমার জন্য কি স্কুটি কিনেছো? আমি বললাম, না রে মা, স্কুটি তোকে আমি পরে দেব। এই কথা বলে খাওয়া দাওয়া করে ঠিক সন্ধ্যাবেলা মেখে জামাইকে আমি একটা গাড়ি ভাড়া করলাম, টোটো ভাড়া করে ওই বাড়িতে নিয়ে যাই, যেই বাড়ি এখন আমার মেয়ের নামে আর জামাইয়ের নামে করে দিয়েছি, কিন্তু মেয়ে জামাই জানে না। আমাদের শান্তি দাদা ভাই কত উদার, কত ভালো মনের মানুষ, তোমরা বুঝতেই পারছো দর্শক বন্ধুরা। নিয়ে গিয়ে ওই বাড়িটার ভিতরে নিয়ে যায়। মেয়ে বলছে, বাবা এই বাড়িটা কিরকম ভয় ভয় লাগছে, জঙ্গল, বাড়িটা পুরো জঙ্গল দেয়ালে হয়ে গেছে, একদম মানে দিনের বেলায় ভুতুরে বাড়ি। তখন আমাদের শান্তি দাদা ভাই বলেন, না রে মা, বাড়িটাকে সুন্দর করে গোছানোর দায়িত্ব তোর, বাড়িটা সুন্দর করে গোছানোর দায়িত্ব তো তোর, তুই তো লক্ষ্মী প্রতিমা, তুই যেখানে যাবি সেটাই তোর সুন্দর একটা সিংহাসন বাগান করে নিবি,
তো রাজপ্রাসাদ। জামাই হাতটা দাও। জামাই তো হা করে তাকিয়ে রয়েছে, কিছু বুঝতেই পারছে না। তখন আমি দলিলটা দিলাম। সে মেয়ে জামাই যে কি আনন্দ, সে মানে বলার আর কোনো ভাষা আমার নেই। আমাদের শান্তি দাদাভাই বলেন আমি দিয়ে ওদের ঘুরিয়ে নিয়ে ওখান থেকে আসি। তখনও পর্যন্ত শান্তি দাদাভাইয়ের বউ জানে না। মেয়ে এসে খবরটা দিল মাকে। তখন মা বলছে কি বলছো, কি গো মেয়ে কি বলছে? তখন শান্তি দাদাভাই সব বলেন। তখন ওনার মিসেসও খুব খুশি, একটা মাত্র মেয়ে, বাবা মেয়েকে কিছু দিচ্ছে, মা খুশি না হয়ে পারে? এবার ঘটনাটা বলি। মেয়ে 3 মাস পর আস্তে আস্তে সেই বাড়িটাকে সুন্দর করে, এই শান্তি দাদাভাই গিয়েই বাড়িটাকে গাছপালা কাটিয়ে চারপাশে জঙ্গল পরিষ্কার করিয়ে সুন্দর করে রং করে কিছু ভাঙা চটা জায়গাগুলো সেগুলোকে আবার সাজিয়ে গুজিয়ে মেয়ে 3 মাস পর বাড়িতে ঢোকে। মেয়ে বলছে বাড়িতে যাবার পর থেকে স্বামীর সাথে এত অশান্তি, বিয়ে হয়েছে 7 মাস, এতদিন এত অশান্তি কোনো দিন হয়নি। টুকটাক কথা কাটাকাটি হতো, চরম অশান্তি মেয়ে আর জামাইয়ের। মেয়ে থেকে থেকে কাঁদতে কাঁদতে শান্তি দাদাভাইয়ের বাড়িতে চলে আসে। মেয়ে বলছে আমি সংসার করব না। সেই সরল সিধা জামাই রাতের বেলা প্রত্যেক দিন নেশা করে বাড়ি ঢুকছে। হলো গিয়ে শান্তি দাদাভাইয়ের যে মিসেস, উনি গিয়ে একটু বুঝিয়ে আসে, 2 দিন ঠিক থাকে, আবার ঝামেলা। এবার সবাই, শান্তি দাদাভাই যেহেতু তার ফ্রেন্ড সার্কেলকে বলে ঘটনাটা, সবাই বলল বাড়িটা নিলি, কাউকে তো দেখালি না, আগে একটু মাটিও পরীক্ষা করলি না, হট করে কমে পেলি নিয়ে নিলি, এত বড় বাড়ি, তারপরে এত জমি জায়গা রাস্তার পাশে, এত কম দামে, আমাদের এখানে তো পাওয়া যায় না জায়গা, মনে হয় বাড়িটা তোর মেয়ের স্যুট করছে না। শান্তি দাদাভাই একদম নিজে শুকিয়ে গেল। মানে এত টাকা দিয়ে একটা হট করে একটা সারপ্রাইজ দেওয়ার পর সেখানে গিয়ে যদি মেয়ে সুখী না হয় তাহলে কেমন লাগে বলো? খুব একটা খারাপ জায়গার মধ্যে হট করে পৌঁছে যায়, মানে একদম খারাপ পরিস্থিতি হয়ে যায় দাদাভাইয়ের। দাদাভাই বলেন ম্যাডাম আমি কি বলবো কি করব কিছুটা আমার মানে মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। একদিন আমার মেয়ে সকালবেলা এসে আমাকে বললো বাবা ওই বাড়িটা বাবা ভালো না বাবা, তোমার জামাই কালকে বিকেল 5:30টার সময় বাড়ি থেকে, মানে ঘর থেকে, পাশাপাশি 2টো ঘর নিচে, বলছে ঘর থেকে কাউকে বেরিয়ে যেতে দেখেছে, কিন্তু সেই বাড়িতে মেয়ে জামাই ছাড়া কেউ নেই, একটা কুকুর বিড়ালও নেই। বলছে একটা বয়স্ক বৃদ্ধা মহিলা চাদর গায়ে দেওয়া বেরিয়ে গেছে। তখন কিন্তু শীতকালও না, ঠিক আছে, তখন কিন্তু গরম, মোটামুটি ভালোই গরম। এইটা দেখে জামাই তখন মেয়েকে বলছে এই দেখো তো কে ঘর থেকে বেরিয়ে গেল, পাশের ঘর দিয়ে কে বেরিয়ে গেল। মেয়ে ছুটে গিয়ে, মেয়ে খাটের ওখানে কিছু কাজ করছিল, জামাই খাটে শুয়ে দেখছিল, ফোন ঘাটছিল, দেখেছে পাশাপাশি ঘরের গেটটা তো বেরিয়ে গেছে। মেয়ে ছুটে গিয়ে দেখে কেউ নেই। গেল, একটা কথা বলেছে শান্তি দাদাভাই, বলছে ম্যাডাম আমার মেয়ে বাড়িতে যতই লাইট লাগাক না কেন অন্ধকার কাটে না, চারিপাশে অন্ধকারই হয়ে থাকে, অন্ধকার কাটে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যত লাইট দিক না কেন লাইট শুধু কেটে যায়, দিনের দিন লাইট দিচ্ছে লাইট কেটে যাচ্ছে। মানে যত দামি লাইট হোক আর কম দামি লাইট হোক কোনো লাইনের গন্ডগোল নেই। এরম আমি আগেও ঘটনা পেয়েছি, কিন্তু যেখানে কোনো নেগেটিভ এন্টিটি থাকে ওখানে দেখবে শুধু লাইট কাটবে, শুধু লাইট লাগাবে আর কাটবে। বলছে ঠিক এরকম হচ্ছে। তারপরেও মেয়ে জামাই ওখানে কিন্তু ছিল, ভাড়া বাড়িতে আর যাবে না, ওখানেই থাকবে, সব কিছু ঠিক করিনি। ওরা মানতে পারছে না, মানতে চাইছিলও না, মন বলছে তবুও বলছে না এখানে কিছু নেই। একদিন মেয়ে জামাই রাত 10টার সময়, ওরা বাইরে বেরোতোই না, সন্ধ্যার পর ভয় লাগতো বলে 5টা 5:30টার মধ্যে জামাই বাড়িতে আসতো কাজ করে। মেয়ে তো সারাদিন একা থাকতো আর ভয়ে ভয়ে যেরম করে হোক থাকতো। 5টা 5:30 মানে দিনের হালকা আলো শেষ হতে হতেই জামাই ফিরে আসতো। বলছে রাতে একদিন 10টা 10:30টার সময় এই শান্তি দাদাভাইয়ের বাড়িতে আসে, কারণ মেয়ের মায়ের মানে এই দাদাভাইয়ের যে মিসেস, ওনার শরীর খুব খারাপ ছিল। তো ওরা দুপুরবেলা আসে,
চলে যেত আগেই, কথা বলতে, ডাক্তার ডাকতে, শরীর খারাপ, মায়ের মেয়ে আর জামাই থেকে যায়। যখন রাত্রেবেলা 10:30-10টার সময় বাড়ি ঢুকছে, বলছে বাড়ির যে ছাদের ওপরে একজন বৃদ্ধা, একজন বয়স্ক বৃদ্ধ, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনই বয়স্ক, ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে। দুজনেরই গায়ে সাদা সাদা শাল, দুজনের গায়ে দেওয়া রয়েছে। একদম বয়স্ক, ফ্যাকাশে মুখ, হাত পা কিছু দেখা যাচ্ছে না। ওরা বলছে সাদা শাল। আমার মনে হয় কোনো সাদা বস্ত্র, যেটা আমরা ভূতের ঘটনায় আত্মার অস্তিত্ব পাই, সেটা হচ্ছে সাদা পোশাক পরে থাকে। এটা আমরা সবসময় পাই। আর সাদা পোশাক পরে থাকে এই কারণে, সেটা হচ্ছে যখন মুসলিম বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, যখন মৃতদেহ শেষ কাজে তাকে একদম মাটিতে দিক, পোড়াতে দিক, তার কিন্তু শেষ যাত্রার সময় ওই সাদা একটাই পাতলা কাপড় তার পরনে থাকে। ওই জন্য যখনই আমরা নেগেটিভ কোনো এন্টিটি দেখি, নেগেটিভ কোনো আত্মা, ভূতের আমরা ঘটনা পাই, তখনই আমরা শুনি দিদি দেখেছি সাদা কাপড়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছাদে দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড়ে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, দিদিভাই সাদা কাপড়ের রহস্যটা কি? যে আত্মারা শুধু সাদা কাপড় কেন পরে থাকে, কালারিং কেন পরে না? এটাই হচ্ছে তার রিজন। সাদাটা হচ্ছে বস্ত্রটা একদম শুদ্ধ, সাদাটা আমরা মানি। সাদাটা তার জন্যই যে ধর্মেই হোক ওই শেষ কাজে সাদাটাই দেয়, তার জন্য সাদাটাই শেষ যাওয়ার সময় নিয়ে যায় বলে। কোনো বস্ত্র তো থাকে না, সাদা একটা পাতলা কাপড় তাকে জড়ানো থাকে, এটা তোমরা সবাই জানো। ওই জন্য আত্মা যখন আমরা দেখি সাদা কাপড়ে দেখি। বোঝাতে পারলাম? যেখানে আমাদের শান্তি দাদাভাই বলছেন আমার মেয়ে জামাই দেখে হচ্ছে সাদা চাদর জড়ানো, ওইটা অ্যাকচুয়ালি সাদা চাদর না, ওটা সাদা কাপড় পরাই ছিল। দুজনকেই দেখে। মেয়ে জামাই হট করে ঢুকবে, হঠাৎ ছাদে চোখ যায়। তখন কিন্তু গরমকাল, ঠান্ডাকাল না। দেখে বলছে কি হলো, ছাদের মধ্যে দুজন কারা দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড মেয়ে জামাই ভয় পায়, দুজনের শরীর খারাপ হয়। ফোন করে বাবাকে বলে, বাবা আমরা যখন আসছি, ঘরে ঢুকেই ফোন করে বলে যে ছাদে এরকম দেখেছি। বলছে কারা ছিল? এবার ছাদে ওঠার মতো তো কোনো জায়গাই নেই যে ওই বৃদ্ধ দুজন বৃদ্ধা উপরে উঠে দাঁড়িয়ে থাকবে না। আবার তাও কি রাস্তা দিয়ে কে আসছে, মানে ওই বাউন্ডারির গেট খুলে ঘরে প্রবেশ করছে, তারা উপর দিয়ে দাঁড়িয়ে দেখবে যদি কেউ ঢোকে? এটা তো হয় না। যাই হোক, ওইটা দেখার পর তখন বললো তোমাদের জামাইও এরকম দেখেছিল বিকেলবেলা একজনকে বেরিয়ে যেতে এরকম সাদা চাদর গায়ে দিয়ে। বাবা এই ঘরে থাকবো না, এখানে কিছু একটা ব্যাপার আছে। তখন শান্তি দাদা ভাই বলেন, সেই যে আমাকে কিনিয়ে দিয়েছে হ্যাঁ জায়গার বাড়িটা, আমি তাকে ফোন করি, সে তো ফোন ধরে না, ফোন ধরে না, ফোন ধরে না। তারপর ফোনটা ধরে। আমি তখন বললাম যে কি ব্যাপার, বাড়িটা আমার মেয়েকে জামাইকে দিলাম, সবই তো আপনাকে বললাম, আপনি আমার সাথে এরম কেন করলেন? সরল মনের সুযোগ নিয়ে আপনি কাজটা ভালো করেননি দাদা। তখন সে বলল, বিশ্বাস করেন আমি কিছু জানি না এইসব বিষয়। তখন উনি বললেন যে দেখুন আপনি জিজ্ঞেসও করেননি, একটা কথা আপনাকে বলিনি। তখন বলছে কি? বলছে আসলে আপনি যার কাছ থেকে জায়গাটা নিয়েছেন, আসলে মানে ওই জায়গাটা ওনার না। কোন বলছে মানে? আমি দলিল করলাম। বলছে হ্যাঁ, জায়গাটা হচ্ছে যে মানে বৃদ্ধকে দেখেছে তাদের হচ্ছে বাড়িটা ছিল। তারা ওখানে একদম বহু বছর, মানে তাদের বিয়ের পর থেকে, জীবনের শুরু থেকে একদম 80-82 বছর বয়স পর্যন্ত ওই বাড়িতে ওরা বসবাস করেছে। দুজনেই একসাথে মারা গেছিল, একদিনেই দুজনে মারা গেছে, হাজব্যান্ড ওয়াইফ। ওনার একটিমাত্র ছেলে ব্যাঙ্গালোরে থাকে। সেই ছেলে পুরো টাকাটা নিয়ে নিয়েছে অনলাইনে। ওই যার কাছ দিয়ে জমিটা করে তার কাছে সব কিছু দিয়ে করে গেছিল। সে তাকে দায়িত্ব দিয়ে গেছিল যে আপনি বিক্রি করবেন, আমাকে এত টাকা দেবেন, আপনি পুরোটা নিয়ে নেবেন, এরকম একটা চুক্তি ছিল। ঠিক আছে, জানতে পারলো সেই বাবা মা ছেলেটির যে মারা যায় তাদের দুজনের আত্মা ওই বাড়িতে আছে। ওই বাড়ি কেউ কিনছিল না, কেউ না, পাড়ায় সবাই জানে, সবাই দেখতে পায় ছাদে বাবা মা ঘুরে বেড়ায়। দাদা ভাইকে পুরো সরল মনে বোকা বানিয়ে বাড়িটা
গুছিয়ে দেয়। দাদাভাই এখন ফেঁসে গেছে। শান্তি দাদাভাই আমাকে একটাই কথা বলছে, ম্যাডাম আপনি আমাকে বাঁচান, বাড়িটা আমি কি করে বিক্রি করব। আমি ওনাকে কিছু টিপস দিয়েছি। উনি বলছেন ম্যাডাম আমি সেই জিনিসগুলো করার পর এখন আমি বাড়িতে অনায়াসে বিকেলে সন্ধ্যেবেলা যাই, গিয়ে ওই যে এগুলো বলেছি উনি করেন, বলছে আমি করে আসি। এখন পাড়ার লোকের কাছ দিয়ে সবাই একটা সহানুভূতি তো দেখায়, মেয়ে জামাই ছিল। দাদাভাই যেহেতু উনি ভালো মানুষ, একটা ভালো মানুষের মুখ কথাবার্তা মানুষ বুঝতে পারে। বলছে দাদাভাইকে পাড়ার লোক অনেক হেল্প করেছে, পাড়ার লোক বলেছে যে এখন নাকি ওই দুজনকে ছাদে দেখা যায় না ঘুরতে। দাদাভাই আমাকে বলছেন ম্যাডাম আপনাকে দেখলে তো বোঝা যায় না যে আপনি কিছু জানেন। মনে হয় একটা ছোট্ট, মানে আমার মেয়েরই বয়সী হবেন, একটা বাচ্চা মেয়ে, আপনার মধ্যে এত কিছু আছে। আর আমি একটা কথা বলি, এরকম কোনো ব্যাপার না। আর আমি কোনো জ্যোতিষী তান্ত্রিক ওঝা আমি কিছুই না। তোমাদের আমি বলেছি, অনেকে আমাকে দুই একজন বলেছিল আপনি কি কোনো জ্যোতিষী? না, আমি কোনো জ্যোতিষী না ভাই, আমি কোনো জ্যোতিষী, কোনো ওঝা তান্ত্রিক ভগবান কিচ্ছু না, কিচ্ছু না। আমার মধ্যে ছোট থেকে অনেক কিছু আছে, সবই ভগবানের দেওয়া, আমাকে দিয়েছেন ঈশ্বর প্রদত্ত জিনিস। তো সেখানে আমি কিছু বলতে পারবো না। তো যার কারণে আমাকে যদি কেউ বলে আমি তাকে সাহায্য করি। আর এটাও বলে রাখি, আমি ওনাকে কিছু জিনিস দিয়েছিলাম, সেটা বাই পোস্ট পার্সেল করেছিলাম, তার জন্য শুধুমাত্র আমি কিছু টাকা ওনার কাছ থেকে নিয়েছি। আজকে আমি এখানে তোমাদের বলছি, এরকম কোনো ব্যাপার না, নাও বলতে পারতাম, জিনিসটা চেপেও যেতে পারতাম। দাদাভাই বলেছেন আপনি বলবেন, কারণ আপনি আমার যা উপকার করেছেন, আমি আপনাকে মানে লাখ টাকা দিলেও আমার সেই উপকার আপনার কাছে মানে কোনোদিন ঋণ শোধ হবে না। সেই বাড়িতে এখন মেয়ে জামাই আবার বাস করবে, কয়দিনের অপেক্ষা করছে, আমি টাইম দিয়েছি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করবে না তোমরা, তোমরা তো আমার পরিবার, সে যে তোমরা নেগেটিভ কমেন্ট করো, তা তো আমার কোনো ব্যাপার না, তোমরা বিশ্বাস করবে না। আমি ওনাকে রীতিমতো কলে বলেছি 1 টাকাও আমি নেবো না। হ্যাঁ, শিপিং চার্জটা আপনি শুধু দেবেন, কারণ পান্ডুয়ায় আমাকে এখান থেকে পাঠাতে হবে, জিনিসগুলো দেবো, এট মাপবে, সেটা বাই পোস্টে যাবে, সেই টাকাটা আপনি আমাকে দেবেন। যা দেবো সেটা আমি দেব। কিন্তু উনি বলেছেন যে ম্যাডাম আপনি খুশি হয়ে আপনি আগে আপনার নাম্বারটা দিন। ফোনপের নাম্বারে উনি কিন্তু টাকা পাঠিয়েছেন। দাদা ভাই আমি জানি আপনি আজকে শুনছেন, আপনাকে বলছি আপনি কিন্তু কাজটা খারাপ করেছেন, ঠিক আছে? আপনি খুব খারাপ করেছেন, ফোনেও বলেছি, আপনি বলছেন না আপনি ম্যাডাম আমার মেয়ের মতো, ঠিক আছে? যাই হোক, খুব ভালো লেগেছে যে দাদাভাই এত সরল মনের মানুষ, আমার থেকেও বড় কথা ভগবান ওনার সাথ দিয়েছে, তার জন্য আজকে ওনার মেয়ে জামাই পুনরায় ওই বাড়িতে আবার ঢুকতে পারবে। ওনাকে বলেছি সামনে একটা 30 তারিখ যত সম্ভব আমাবস্যা আছে, আমাবস্যাটা পেরিয়ে যাবে, কারণ আমাবস্যা ওদের প্রভাবটা থাকে, তো সেদিনকে একটা পর্যবেক্ষণ করার আমি সময় দিয়েছি। আশেপাশে লোকের কাছ দিয়ে উনি শুনবেন বলে এসছেন, পাড়ার লোক খুবই ভালো, ওনাকে অনেক হেল্প করছেন। দেখার পর আমি কিছু কাজ দেবো, তারপর উনি বাড়িতে মেয়ে জামাইকে আবার থাকার জন্য করে নেবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো বলো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। আর সত্যি কথা বলতে আজকে এই কথাটা বললাম, কারণ না বললে দাদাভাই খুব রাগ করতেন, কারণ দাদাভাই একটাই কথা বলেন, অনেক ভণ্ড আছে যারা অনলাইনে এরকম ভণ্ডামি করে টাকা নিয়ে, আগেই টাকা দিন টাকা দিন, অনেক। দাদাভাই বলছে আমি যে কত ঠকেছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার 60-70 হাজার টাকা শুধু এই ভণ্ডর পেছনে দিতে দিতে চলে গেছে, আর আপনি কিছু না নিয়ে আপনি আমার মানে কি বলবো এত বড় উপকার করে দিলেন। আসলে সঠিক জায়গায় মানুষ গিয়ে পৌঁছতে পারে না, এটি হচ্ছে ব্যাপার। সঠিক জায়গায় মানুষ যেতে 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 মানে অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। যাই হোক, চলো এবার আমি তোমাদের আজকে কমেন্টের কারা কারা কমেন্ট করেছো, আজকে কারা কারা কমেন্ট করেছো তাড়াতাড়ি নামগুলো বলে দিই, অনেক কমেন্ট আছে। প্রথমেই মিম, আচ্ছা, তারপরে আমাদের সঙ্গীতা দিভাই, পিয়ালি ভারদুয়াজ, সুপর্ণা ঘোষ, শাশ্বতী দে, সুদীপ্তা ব্যানার্জি, আব্দুল হক ভাই, ফুলেশ্বরী চক্রবর্তী, বেনারসি দে, আচ্ছা যদি ভুল হয় আমাকে ক্ষমা করো, ঠিক আছে? BANASRI, বেনারসি
DEY দে। সোমা দাস পরিবার থেকে রেখা অধিকারী দিদি ভাই, রাজীব জাসওয়াল, প্রদীপ দাস, টিনা আচারিয়া। আচ্ছা টিনা, তুমি আমাকে ইনস্টাতে ফটো পাঠিয়েছো, আমি তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা দেরি হলে কেউ আমার রাগ করো না আমার উপরে, আমি সবাইকে বলবো একটু ওয়েট করো, আমার অনেক কাজ করতে হয় চারিদিকে, ঠিক আছে, কাউকে না করতে পারি না না। আচ্ছা রীতা অধিকারী দিদিভাই আবার কমেন্ট করেছো, নৌবান ভাই, গৌতম রয়, ঋতু, আচ্ছা প্যান্থার গেমিং ওয়াইটি, রাজেশ, আচ্ছা তারপরে মৌ ঘোষ, সুমনা ভট্টাচার্যা, সুপর্ণা সিল কুন্ডু, সুরজিৎ ধারা, প্রদীপ দাস, মাই সিম্পল ভিলেজ লাইফ আদিতি। তারপরে আমাদের কমেন্ট করেছো হচ্ছে আশিস মাঝি, তারপর কমেন্ট করেছো সুদেশনা মান্না, সরি, তারপর কমেন্ট করেছো সুদেশনা নন্দী, আচ্ছা তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা নন্দী, বাহ, তারপরে কমেন্ট করেছো অপর্ণা বাগ, রূপা দে, চন্দনা গোপে দিদিভাই, সুপর্ণা, তারপর কমেন্ট করেছো রিনা সিনহা, তারপর মন্টু দাদা ভাই, তারপর মঞ্জুষা নন্দী, পায়েল রয়, তারপরে সুজাতা দাস, তারপরে পাপ্পু দে পরপর দুটো কমেন্ট করেছো, মাহি রয়, আলপনা ভট্টাচার্যা, পাপ্পু দে, নেহা মাইতি, বর্ষা সরকার বনু, শ্বেতা কোলে, তারপরে মঞ্জুষা নন্দী, শুভঙ্কর ঘোড়াই, পিন্টু ঘোষ, সৌমিক সরকার। আচ্ছা আপনি বলছিলেন আপনার শরীর খুব খারাপ, প্লিজ নিজের উপর খেয়াল রাখবেন, ডাক্তার দেখাবেন, অবশ্যই মেডিসিন নেবেন, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এস দেব রয়, পারমিতা সাহা, ক্রিয়েশন অফ তোতা, জল্পনা মজুমদার, বাপলি মল্লিক, পিয়ালি ভারদ্বাজ, অনিকা মুর্মু, পিঙ্কি সাহা, কমাল মণ্ডল, রীনা চক্রবর্তী, পিউ মুখার্জি, পূর্ণিমা দাস, শ্বেতা বিশ্বাস, স্বপ্না বাজাল দিদিভাই, বনানী কর্মকার দিদিভাই, মাহি রয়, বলছে হলুদ পরি লাগছে, রুমা সাহা, মৌমিতা দাস, DSSB ফ্যামিলি, মৌয়া পাল, ভাস্কর অধিকারী, পারমিতা সাহা, আনুষ মিউজিক ওয়ার্ল্ড, সোমা দাস পরিবার থেকে। আচ্ছা দিদি পরের ভিডিওয়ে আমার নামটা নিও প্লিজ, সোহম মুখার্জি, আচ্ছা নিয়ে নিলাম। দেবস্মিতা চক্রবর্তী, স্বপ্না হালদার, বর্ষা সরকার দুবার বলেছি, রিনহা সিনহা, আচ্ছা তারপর হচ্ছে সারিনা উদ্দিন, বাবা হলুদে হলুদ, তারপর হচ্ছে স্বপ্না বিশ্বাস, তুমি আমাকে বলেছো জায়গার নাম বললে মনে হয় ঘটনাটা সত্যি, আর জায়গার নাম বললে অনেক সুবিধা হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, অনেকে অনেক জায়গা থেকে বিলং করে, তো এবার অনেকেই নাম বলতে চায় না, পাবলিকলি করতে চায় না, তার জন্য আমাকে না করলে আমি সেটা হাইট রাখি, বুঝেছো। জলি নন্দী দি ভাই আমাকে বলেছো পাতলা একটা জ্যাকেট পরবে মা, ঠান্ডা লেগে তোমার শরীর খারাপ হলে কি হবে, কিচ্ছু হবে না, তোমাদের এত ভালোবাসা থাকলে সাথে আমার কিছু হতে পারে। দেখো দুটো চ্যানেলে কন্টিনিউ আমি তোমাদের জন্য ঘটনা আপলোড করি, দেন সংসারের কাজ, দেন বাইরের কাজ, সোনু ডগির কাজ, সব কিছু করেও তোমাদের কাছে অজ্ঞাত বসে আছি। তোমাদের এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে, আমার কিছু হতে পারে, কিচ্ছু হবে না। তারপরে পিঙ্কি কমেন্ট করেছো, বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, আচ্ছা নৌওয়ান ভাই, সুব্রত সিনহা, পূর্ণিমা দাস, শুভদেব পাঞ্চাল, সুদীপ্ত ব্যানার্জি, আচ্ছা তারপরে পূর্ণিমা দাস। আশা করি আমি সবার নাম বলেছি, এরপরে যারা কমেন্ট করবে যদি না বলতে পারি অবশ্যই আগামী ঘটনায় তোমাদের কমেন্টের নামগুলো আমি বলে দেবো, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, যদি কারোর কোনো প্রবলেম থাকে
যদি আমাকে জানাও, আমি যতটা পারি তোমাদের অনেকের, আমি কালকে নাম্বার দেওয়ার পর তোমরা আমাকে অনবরত হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আমি দেখছি, আমি সবাইকে সময় মতো উত্তর দিয়ে দেবো। তবে কেউ কিন্তু তাড়াহুড়ো করবে না, কারণ লাইন কিন্তু অনেক আছে, ঠিক আছে? সবার একে 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 আমি সবাইকে বলবো। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আগামীকাল দুপুর 2টো সোনা কথায়, আর রাতে আসছি বেঙ্গলি ব্লগার সোনায়। আজকের মতো টাটা।